আমদানি শুল্ক কমানোয় চালের বাজারে ফিরতে শুরু করেছে স্থিরতা, দাম কমেছে পাইকারি বাজারে। মিয়ানমার ও ভারতে বুকিং রেট বাড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের। সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপরে, 6 উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের 3 উপজেলায় পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। দেশে বাড়ছে না বেসরকারি বিনিয়োগ, অলস টাকা পড়ে আছে ব্যাংকে। নতুন উদ্যোগে গ্যাস বিদ্যুৎ সমস্যায় বড় বাধা বলছেন ব্যবসায়ীরা। নির্বাচনকালীন সরকার নয়, বরং অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি কমিশনের। আস্থা অর্জনে মাঠ পর্যায়ে কাজ করার তাগিদ বিশেষজ্ঞ। এবং পূর্ব লন্ডনে এক বাংলাদেশি নারী ও শিশুর উপর হামলাকারী আটক। বাঙালি কমিউনিটিতে আতঙ্ক। সংবাদের সঙ্গে আছি আমি জুনায়েদ আল হাবিব। শুল্ক হার কমানোয় চাল আমদানির পরিমাণ বাড়তে থাকায় দেশের চালের বাজারে স্থিরতা ফিরতে শুরু করেছে। বিশেষ করে এতদিন পর্যন্ত গুদামজাত করে রাখা চাল ব্যবসায়ীরা বাজারে ছেড়ে দেয় পাইকারি পর্যায়ে প্রতি কেজিতে দাম কমেছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। এদিকে বাংলাদেশের শুল্ক হার কমানোর সঙ্গে সঙ্গে মিয়ানমার এবং ভারতের ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই বুকিং রেট বাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। নুরজামাল আতিকের ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। হাওড় অঞ্চলের বন্যা, দেশের বিভিন্ন স্থানে ব্লাস্ট রোগের কারণে ধান ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়, নষ্ট হয়ে যায় কৃষকের পাকা ধান। সে সাথে শুল্ক হার বেশি থাকায় আমদানিকারকরাও চাল আমদানি অনেকাংশে কমিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে চালের সংকট দেখা না দিলেও বাড়তে থাকে চালের দাম। বাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকার শুল্ক হার 28 থেকে 18% কমিয়ে মাত্র 10% নির্ধারণ করে দেয়। আর যে কারণে আমদানিকারকরাও ভারত এবং মিয়ানমার থেকে চাল আমদানির জন্য গণহারে ঋণপত্র খুলতে থাকে। ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে আমদানি করা চাল। লাখখানিক টন চাল আমদানির প্রক্রিয়া হয়ে গেছে, অলরেডি আসছে, কিছু চলে আসছে আর কিছু পথে আছে। এই সমস্ত মাল যদি বাজারে এসে পৌঁছে অবশ্যই বাজার নিয়ন্ত্রণে আসবে। শুল্ক হার কমিয়ে দেওয়ার প্রভাব পড়তে শুরু করেছে দেশের পাইকারি বাজার এবং মোকামগুলোতে। দেশের বিভিন্ন মোকামে মজুদ চাল ব্যবসায়ীরা বাজারে ছেড়ে দিতে শুরু করেছে। ঈদের পর চট্টগ্রামের সবচেয়ে বড় চালের বাজার চাকতের প্রতিটি গুদাম চালে পরিপূর্ণ রয়েছে। প্রতিদিনের ট্রাকে করে আসছে নতুন চালের চালান। পাইকারি পর্যায়ে বর্তমানে প্রতি কেজি চালের দাম কমেছে 3 থেকে 4 টাকা। বাড়তি যখন ছিল অনেকে গুদামজাত করেছিল, এখন সরকারের যেহেতু ভ্যাট কমানোর কারণে এখন অনেকটা কমে আসছে। এই শুল্কটা কমানোর দিক থেকে আরো কিছুটা এটা মানুষের মধ্যে একটা আস্তে আস্তে আসছে যে চালের বাজারটা কমবে, এটা শিওর। তবে ব্যবসায়ীদের অভিযোগ, চাল নিয়ে কারসাজি এখনো বন্ধ হয়নি। বিশেষ করে বাংলাদেশে শুল্ক হার কমানোর সাথে সাথে চাল রপ্তানিকারক দেশ মিয়ানমার এবং ভারতের ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই বুকিং রেট বাড়িয়ে দিয়েছে। মিয়ানমার প্রতি মেট্রিক টন চালে $25 থেকে $30 এবং ভারত $40 থেকে $50 পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের শুল্ক হার প্রত্যাহার করার সাথে সাথে ওরা সেল অফ করে রাখছে। এই অফ করার পর তারা কিন্তু স্বাভাবিকভাবে প্রাইস পর্যন্ত ঠিকমতো দিচ্ছে না। এখনো সরকারের পর্যায়ে ইন্ডিয়া সরকারের সাথে একটু কথা বলে আলোচনার মাধ্যমে যাতে বাজারটা স্বাভাবিক গতিতে রাখে। চট্টগ্রামে প্রতিদিন 2000 মেট্রিক টনের বেশি চালের চাহিদা রয়েছে। মূলত চট্টগ্রাম অঞ্চলে তেমন ধানের উৎপাদন না হয় ভারত ও মিয়ানমার থেকে আমদানির পাশাপাশি দেশের বিভিন্ন স্থানের মোকাম থেকে চাল সংগ্রহ করেন এখানকার ব্যবসায়ীরা। অপরদিকে শুল্ক হার কমানোর পর চট্টগ্রামের অন্তত 8 জন শীর্ষস্থানীয় আমদানিকারক কমপক্ষে 1 লাখ মেট্রিক টন চাল আমদানির ঋণপত্র খুলেছেন বলে নিশ্চিত করেছেন চাল ব্যবসায়ী সমিতির নেতারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম চালের আড়ত চাকতায় আছেন রিপোর্টার কমল দে। চালের দরদামের বিষয়ে জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ জুনায়েদ। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি কৃত্রিম সংকটের কারণে চালের বাজার যে অস্থিরতা শুরু হয়েছিল কিংবা চালের যে ঊর্ধ্বমুখী ছিল তা অনেকটা কেটে গেছে। এখন তো ঊর্ধ্বমুখীতে নেই, কিছুটা এখন নিম্নমুখী বলা চলে। ঈদের পর থেকে প্রতি কেজি পাইকারি পর্যায়ে চালের 3 থেকে 4 টাকা দাম কমেছে। আপনি জানেন যে বাংলাদেশে যেসব চাল আমদানি করা হচ্ছিল বিশেষ করে ভারত এবং মিয়ানমার থেকে, এবং সে চালের দাম কিন্তু এখন কমতে শুরু করেছে। বিশেষ করে আমদানি বেশি এবং ব্যবসায়ীরা ধারণা আশা করছেন যদি আগামীতে এবং যে আমদানিকৃত চালগুলো আবার বাজারে আসতে শুরু করে তাহলে হয়তো দাম আরো
কম বেড়েছে। আপনি জানেন যে বাংলাদেশ মূলত ভারত এতদিন মধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে হাওরের যে বন্যা হয়েছে, হাওরের বন্যার পাশাপাশি ব্লাস্ট রোগের কারণে কিন্তু চালের মজুদ কিছুটা কমে আসে। আর এই মজুদ কমার ফলে কিন্তু সে চালের দাম একটু বাড়তে শুরু করে, বাড়ার পরিমাণটা ছিল অনেকটা বেশি আকারে বাড়ছিল। আর এর ফলে কিন্তু এখন চালের কিছু কৃত্রিম সংকট না থাকলেও চালের দাম বাড়ছিল। তবে এখন অনেকটা কেটে গেছে। এখন সরকার জানেন যে চালের যে মূল্য, সেই শুল্ক হার, সেই শুল্ক হার 28% থেকে সরিয়ে আর 10% নির্ধারণ করেছে, এবং সে সাথে যে 10% নির্ধারণ করার পরে কিন্তু ব্যবসায়ীরা এলসি খুলতে শুরু করে। আমরা যতটুকু জানতে পেরেছি, চট্টগ্রামের শুধুমাত্র 8 থেকে 10 জন শীর্ষস্থানীয় ব্যবসায়ী যারা এখন পর্যন্ত মিয়ানমার এবং ভারত থেকে 1 লাখ টনের বেশি চালের জন্য ঋণপত্র খুলেছেন। অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে সে চালগুলো চট্টগ্রাম বন্দরে চলে আসবে, এবং ভারতীয় যেসব চাল রয়েছে সেই সব চাল স্থলবন্দর দিয়ে হয়তো বাংলাদেশে প্রবেশ করবে। আর এই বাংলাদেশে প্রবেশের ফলে কিন্তু চালের দাম অনেকটা কমে আসবে বলে আমরা ধারণা ব্যবসায়ীরা আশা করছেন। ব্যবসায়ীরা বলছেন যদি যে চালের দাম রয়েছে সে চালের দাম একটু কমবে। এখন আমি একটু কথা বলার চেষ্টা করবো। এখানে জানেন যে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের চাকদা এলাকা, যেখানে প্রায় 300-র বেশি আড়ত, ছোট বড় আড়ত রয়েছে। তেমনি একজন আড়তদার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি বলবেন কি, যদি এখন তো সরকার আমদানি শুল্ক কমিয়ে দিয়েছে এবং চাল আমদানি হচ্ছে, যদি আমদানি কিন্তু চাল বাংলাদেশে প্রবেশ করে, তার চালের মূল্য কেমন পড়তে যাবে? যদি আমদানি নতুনভাবে আমদানিতে আসে, চাউল আসে, তাইলে প্রতি বস্তায় 100 থেকে 200 টাকা কমার সম্ভাবনা আছে। এখন কি অবস্থা চালের দাম? এখন কত? এখন প্রতি কেজিতে মনে করেন 1-2 টাকা কমছে, আরো কমার সম্ভাবনা আছে। হ্যাঁ, ধন্যবাদ। একজন ব্যবসায়ী আমাদেরকে বলছিলেন যে চালের দাম এখনো কমছে, অর্থাৎ কেজি প্রতি পাইকারি পর্যায়ে 2 থেকে 3 টাকা কমেছে এবং আরো কমবে। অর্থাৎ তারা বলছে যে আমদানিকৃত চাল যদি বাংলাদেশে প্রবেশ করে তাহলে কিন্তু সে চাল আরো কমবে। অত বিশেষ করে আপনি জানেন যে বাংলাদেশে মূলত মিয়ানমার এবং ভারত থেকে এখন চাল বেশি আমদানি করা হচ্ছে, যেহেতু আমদানি প্রক্রিয়াটা খুব সহজতর হবে, এবং সহজতর বলতে যে সবচেয়ে কাছে এবং সহজ হবে, সেই সহজের কারণে কিন্তু তারা চেষ্টা করছে ভারত এবং মিয়ানমার থেকে মূলত চাল আমদানি করার জন্য। তারপরে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে ভারত এবং মিয়ানমার চাল বাংলাদেশে প্রবেশ করবে এবং চালের পর্যায়ে একটা সহনীয় পর্যায়ে আসবে। যেমন এখন কিন্তু সন্না সিদ্ধ চাল যেটি 38 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল দেশের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার চট্টগ্রামের চাকদা থেকে চালের দাম সর্বশেষ। দর্শক, চালের দরদামের সবশেষ খবর জানাতে চট্টগ্রামের চালের আড়ত চাকদাই এলাকা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী কমল দে। চলে যাচ্ছি পরের খবরে। দেশে বাড়ছে না বেসরকারি বিনিয়োগ, ব্যাংকগুলোতে পড়ে আছে প্রচুর অলস টাকা। এতে অনেক উচ্চাশার প্রবৃদ্ধি হয়ে পড়ছে শুধুই ভোগ ব্যয় কেন্দ্রিক। চলমান পরিস্থিতিকে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে যে কোনো নতুন উদ্যোগের শুরুতে গ্যাস বিদ্যুৎ সমস্যার পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা পোহাতে হয় বলে দাবি ব্যবসায়ীদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। টেকসই প্রবৃদ্ধি আর অর্থনীতির ধারাবাহিক পথ চলা স্বাভাবিক রাখতে সব দেশেরই প্রয়োজন পড়ে অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধির। ব্যতিক্রম নয় বাংলাদেশও। বিনিয়োগ বাড়াতে নানা পরিকল্পনা আর রূপরেখা আঁকছে সরকার, কিন্তু শেষ 5 বছর ধরেই দেশের মোট বিনিয়োগ এখনো থমকে আছে জিডিপির 28-29%। গত 4 বছরে জিডিপি প্রবৃদ্ধি কখনোই নামেনি 6%-এর নিচে, কিন্তু বেসরকারি বিনিয়োগ বেড়েছে গড়ে মাত্র 0.25%। 2010-11 অর্থ বছরে দেশে ব্যক্তি খাতের বিনিয়োগ ছিল 22.14%। 6 বছর পর তা দাঁড়িয়েছে 23%। সংখ্যার হিসেবেই পরিষ্কার কতটা নাজুক ব্যক্তি খাতের বিনিয়োগ পরিস্থিতি। অথচ এই মুহূর্তে দেশের ব্যাংকগুলোতে অলস পড়ে আছে প্রায় 3 লাখ কোটি টাকা। নতুন বিনিয়োগ না আসার পেছনে ব্যাংক ঋণে উচ্চ সুদের হার, জ্বালানি সংযোগ পেতে দীর্ঘসূত্রিতা আর প্রশাসনিক দুর্বলতার মতো কারণগুলোকেই বড় করে দেখছেন ব্যবসায়ীরা। বেসরকারি বিনিয়োগ একটা জায়গায় থমকে আছে, তার কারণ হলো এনার্জির প্রবলেমটা কিন্তু আমরা এখন পর্যন্ত ঠিক মতো অ্যাড্রেস করতে পারছি না। বিদ্যুৎ উৎপাদন আমরা 15,000 মেগাওয়াটে পৌঁছেছি বলছি, কিন্তু সেটা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লাইন আমরা এখনো সেইভাবে ঠিক মতো করতে পারিনি। ব্যাংকের সার্ভিস নিয়ে উই আর নট রিয়েলি ভেরি স্যাটিসফাইড। দেশে বিনিয়োগ হচ্ছে না, আপনার আইডল মানি দেশে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে। ছোট ছোট উদ্যোক্তাদের কোনো ব্যবসায়ীদের তাদের অর্থের কোনো যোগান নেই রাষ্ট্র থেকে। আপনার এটা তো আসলে খুব হতাশাজনক একটা বিষয়। অর্থনীতিবিদরা বলছেন প্রবৃদ্ধির স্বার্থে বিনিয়োগ বাড়িয়েছে সরকার, কিন্তু নজর কাটতে পারেনি ব্যক্তি খাতের উদ্যোক্তাদের। এ ধারা চলতে থাকলে টেকসই প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মত তাদের। যতটুকু বিনিয়োগ আমরা পাচ্ছি সেটিও আসলে কাঙ্ক্ষিত মাত্রায় যা দরকার তার থেকে নিচে। কখন থেকে এলএনজি সুবিধাগুলো বিনিয়োগকারীরা পাবেন সেটি নিশ্চিত না। বৈশ্বিক পর্যায়ে এই মুহূর্তে যেহেতু রপ্তানি পরিস্থিতি খুব ভালো না এবং সেটি অন্যান্য দেশের
বাংলাদেশের জন্য সত্য। ফলে আমাদের মূল যে সমস্ত শিল্প খাতগুলো রপ্তানিমুখী তারাও যে খুব বড়ভাবে বিনিয়োগ নেওয়ার সিদ্ধান্ত নিতে পারছে সেটিও না। বিবিএস এর শ্রমশক্তি জরিপ বলছে স্থবির বিনিয়োগ পরিস্থিতির কারণে গেল 2 বছরে দেশে নতুন কর্মসংস্থান হয়েছে মাত্র 16 লাখ মানুষের, অথচ এর আগের 1 দশকে প্রতি বছর গড়ে 13 লাখ মানুষ পেয়েছে নতুন কর্মসংস্থান। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন সরকার নয় বরং অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই দৃষ্টি কমিশনের। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ আর সংসদ নির্বাচনের আগে সাধারণ মানুষের আস্থা অর্জনই কমিশনের মূল টার্গেট। সময় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। আর বিশ্লেষকরা বলছেন শুধু আশ্বাসই নয়, মাঠ পর্যায়ে তার প্রয়োগ হতে পারে আস্থা অর্জনের উপায়। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশন ঘোষিত রোডম্যাপ অনুসারে চলতি মাসেই রাজনৈতিক দল আর অংশীদারদের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলছে আলোচনায় সমান গুরুত্ব পাবে নিবন্ধিত সব রাজনৈতিক দল, পাশাপাশি আমলে নেওয়া হবে সুশীল সমাজের মতামত। ওনাদের কাছ থেকে একটা ওভারঅল হলিস্টিক ভিউ আমরা পাবো। অন্য অন্য গ্রুপের সঙ্গে কথা বলতে যাব, তখন হচ্ছে তারা তাদের দৃষ্টিকোণ থেকে কথাবার্তা বলবেন। তখন আমরা দৃষ্টিকোণের সঙ্গে হলিস্টিক ভিউর সঙ্গে দৃষ্টিকোণগুলোকে সমন্বিত করে তখন আমাদের জন্য সহজ হবে। এই নির্বাচন কমিশনার বলছেন নির্বাচনকালীন সরকার নিয়ে ভাবছে না কমিশন, আপাতত সাধারণ ভোটার আর রাজনৈতিক দলের আস্থা অর্জনেই গুরুত্ব দিচ্ছেন তারা। যেই থাকুক না কেন প্রত্যেকটা সরকারি হচ্ছে নির্বাচন কমিশনকে সহায়তা করতে বাধ্য থাকবে। একেবারে আইনানুগ একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের আস্থা যদি ফিরে আসে নির্বাচন পদ্ধতির উপর, নির্বাচনের উপরে, তাহলে পরে হচ্ছে আসলে আলটিমেটলি সবারই আস্থা ফিরে আসবে। বিশেষজ্ঞরা বলছেন সংলাপ হতে হবে সুনির্দিষ্ট ইস্যুতে। সংসদ নির্বাচনের আগেই সুযোগ বুঝে কমিশনকে নিজেদের দক্ষতা প্রমাণ দিতে হবে বলেও মনে করেন তারা। ওই সময়ে নির্বাচন কমিশনের কতখানি কর্তৃত্ব বা তারপরে কতখানি কর্তৃত্ব থাকবে ব্যুরোক্রেসির উপরে, এগুলো নিয়ে কিন্তু আলোচনা প্রয়োজন আছে। আলোচনাটা শুধুমাত্র আলোচনার জন্য নয়, একটা এজেন্ডা নিয়ে কি কি এজেন্ডায় তারা আগাতে চায়। পাবলিক ট্রাস্ট তখনই আসবে যখন জনগণ দেখবে যে অন গ্রাউন্ড তারা যেগুলো বলেছে সেগুলো তারা করার চেষ্টা করছে। প্রয়োজনে আরপিও সংশোধনেরও তাগিদ দিচ্ছেন সাবেক এই নির্বাচন কমিশনার। সংসদ রেখে, সরকার রেখে নির্বাচন করা আমাদের মতো দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা শুধু আরপিওর মাধ্যমে গেলে এই নির্বাচনকে সেভাবে করা যাবে না। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে নির্বাচন কমিশন সহ কোনো সংস্থাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেগম জিয়া নিজেই তার সদস্য পদ নবায়ন করে কর্মসূচির উদ্বোধন করেন। 2 মাস ব্যাপী কর্মসূচিতে 1 কোটি সদস্য সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিএনপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়া সুইস ব্যাংকে টাকা পাচারকারীদের নামের তালিকা প্রকাশের দাবি জানান। প্রয়োজন যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং যেই নির্বাচনে এই সরকারের কোনো ভূমিকা থাকবে না। আজকে যারা ক্ষমতায় আছে তারা যদি ভূমিকা রাখে তাহলে নির্বাচন কমিশনও শত ইচ্ছা থাকলেও তারা নিরপেক্ষভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে না। অথচ কথায় কথায় উন্নয়ন, ওই উন্নয়নের নামে যে কত টাকা বানাচ্ছেন আর সুইস ব্যাংকে রাখছেন সেটাই তো উন্নয়নের নমুনা। সেটা দেশের উন্নয়ন নয়, নিজের উন্নয়ন হচ্ছে। তাই তাদের কাছেই আমি দাবি করছি যে এই সুইস ব্যাংকে কারা টাকা রেখেছে, কত টাকা রেখেছে, সে তার নাম ধাম সহ আপনার হিসাবপত্র প্রকাশ করেন। প্রায় 15 ঘন্টা পর শেষ হয়েছে কুষ্টিয়ার ভেড়ামারায় জঙ্গি আস্তানায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অপারেশন ট্যাপিড পাঞ্চ। অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আটক করা হয়েছে বোমা, অস্ত্র ও সুইসাইড ভেস্ট সহ 3 নারীকে। এদের মধ্যে একজন 90 জেএমবির শীর্ষ নেতা আইয়ুব বাচ্চুর স্ত্রী বলে জানায় পুলিশ। এসএম রাশিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার বিকেলে ঢাকা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ায় পৌঁছায় পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। বিকেল 5টার দিকে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাথে অভিযানে অংশ নেয় তারা।
এ সময় বাড়িটি থেকে উদ্ধার হওয়া 4টি বোমা নিষ্ক্রিয় করা হয়। বাড়িটিতে তল্লাশি শেষে অপারেশন টেপিড পাঞ্চ নিয়ে গণমাধ্যমে কথা বলেন পুলিশ সুপার। এক্সপ্লোসিভ ছিল, সেগুলো এই মাঠেই গর্ত করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এখানে আসলে তারা নিরাপদে থাকতে পারবে, সেই সূত্র ধরেই মনে হয় তারা এখানে 2-1 দিন হয়তো এসেছে। বলবো যে এই অপারেশনটা অত্যন্ত সফল একটি অপারেশন। আমাদের অপারেশন টেপিড পাঞ্চ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে। জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া এলাকার একটি বাড়ি ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে তাদের সাথে যোগ দেয় কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা। বাড়িটিতে তল্লাশি চালিয়ে 2টি সুইসাইডাল ভেস্ট, একটি বিদেশি পিস্তল, গান পাউডার ও বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়। জঙ্গি এলাকায় আছে আমরা বুঝতেও পারি নাই যে এত বড় জঙ্গি সংগঠন এলাকায় অবস্থান করছে। হঠাৎ করেই সকালবেলায় উঠে শুনে আমার বাড়ির পাশ থেকে এখানে আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। ভয়ে বাড়ি থেকে বাড়াতে পারছেন, আমরা খুব এর ভিতরে আতঙ্কের ভিতরে আছি। বাড়িটি থেকে 2 শিশু উদ্ধার এবং 3 নারীকে আটক করা হয়। এই নারীদের পরিচয় পাওয়া গেছে, একজন হচ্ছে নব্বইজেএমবির বর্তমান আমিরের স্ত্রী, আর একজন হচ্ছে নব্বইজেএমবির বর্তমান সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী। 6 মাস আগে ভেড়ামারা শহরের এই বাড়িটি নব্বইজেএমবির শীর্ষ নেতা আয়ুব বাচ্চুর স্ত্রী তিথি দর্জি ব্যবসায়ী পরিচয়ে ভাড়া নেয় বলে জানান মালিক নাসিমা বেগম। সময় সংবাদ, কুষ্টিয়া। সময় সংবাদে আরো থাকছে। মালয়েশিয়া অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের প্রথম দিনে সহস্রাধিক আটক, অর্ধেকেরও বেশি বাংলাদেশি। পূর্ব লন্ডনে এক বাংলাদেশি নারী ও তার 7 বছরের শিশু হামলার শিকার হয়েছেন। শনিবার বিকেলে বেথনাল গ্রিনের উইভার্সফিল্ড পার্কে স্থানীয় স্কটিশ হাউসের বাসিন্দা মিনা রহমান তার সন্তানকে ফুটবল খেলতে নিয়ে যায়। এ সময় 2 ব্যক্তি তাদের উপর অতর্কিত হামলা চালায়। তারা মিনাকে কিল ঘুষি এবং লাথি মেরে পার্কের মধ্যে টানাহেঁচড়া শুরু করে। প্রায় 10 মিনিট ধরে মিনাকে আঘাত করতে থাকে 2 ব্যক্তি। মিনার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এক হামলাকারীকে আটক করে জনতা, পরে নিরাপত্তা বাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হয়। আহত মিনাকে রয়্যাল লন্ডন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায় আটক ব্যক্তির কাছে তরল জাতীয় পদার্থ পাওয়া গেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। হামলার পর স্থানীয় বাঙালি কমিউনিটিতে আতঙ্ক বিরাজ করছে। To come and take my bag off me, and I moved back. I tried to run away from him, but he still grabbed me. He grabbed my bag, started punching me. He got me on the floor, got on top and started punching, stamping on trying to stamp on my face, kicking me. He's hurt my back quite a bit and my elbow. উইভার্সফিল্ড পার্কে এখানে বসা, হঠাৎ দেখি চিল্লাচিল্লি এখানে ইয়ে করছে, লোকজন ইয়ে করছে। 3টা ছেলে ওই মহিলারে আপনার ব্যাগ টানতেছে, মারতেছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে সিলেটের 6 উপজেলার বিস্তীর্ণ এলাকা। এতে পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। সেই সঙ্গে ফসলি জমি ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন কৃষক। দিগেন সিং এর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আব্দুল আহাদ। ফেঞ্চুগঞ্জ উপজেলা শহরের প্রধান সড়কের চিত্র এটি। সড়কে গলা পানি, নৌকায় চলাচল করছে মানুষ। পানি ঢুকে পড়েছে দোকানেও। ব্যবসায়ীরা জানান ঈদের আগ থেকে পানিবন্দী তারা। পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে লাখ লাখ টাকার মালামাল। মালুল বেচা কিনে করতাম পারি না, কুবো বাবু আছে, লাখরি ফসি গেছে আপনার। আমরা দোকানটা রইতে পারে মাল তুলিয়ে রাখছি বর্তমানে। বাজারের মানুষও আইতে পারে না, চতুর্দিকে পানি বেরিয়ে লিছে। ঈদের 1 সপ্তাহ আগ থেকে দোকান বন্ধ, ব্যবসা অনেক লস। ঈদের সময় ব্যবসা করতেই পারে নাই, দোকান বন্ধ ছিল। শহরের মতো উপজেলার 50টি গ্রামের মানুষ পানিবন্দী। অনেকে ভয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন, আর যারা আছেন তাদের চুলাও ডুবে গেছে পানিতে। আমরা দরিয়ার মাঝে, পানির মাঝে, গন নাই, দুয়ার নাই, কানো দিতাম মাইসর দাইরে। খুব বয়ের মাধ্যমে আসি, যখন তখন কুশিয়ারা নদী আমরা লইয়া যেতে পারে। বড় বড় লিডাররা বললে আসছেন, আইরা যাইরা দেখরা, একদিন তা আমরা বেসাইছেন না, আমরা দেখছেন না। বন্যা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন জনপ্রতিনিধি ও জেলা প্রশাসক। তারা জানান পর্যাপ্ত সহায়তা দেওয়া হচ্ছে আক্রান্তদের। বন্যা পরিস্থিতি আমার এলাকায় ভয়াবহ, সেটা ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ নিয়ে। জেলা প্রশাসকের সাথে যোগাযোগ হয়েছে, আমাদের প্রস্তুতি খুবই ভালো, আমাদের খাদ্য মজুত রয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় এই ক্যাম্পগুলো আমরা করে যাচ্ছি। তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা জিআর চাল
আমরা 127 মেট্রিক টন বরাদ্দ করেছি। এছাড়া 2,77,000 টাকা আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা ভিত্তিক তাদের বন্টন করেছি। ফেঞ্চুগঞ্জের মতো কুশিয়ারাপাড়ের অন্যান্য উপজেলা ও মৌলভীবাজারের হাকালুকি হাওরপাড়ের কুলাউড়া, বড়লেখা ও জুড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা ঢলের পানিতে প্লাবিত। ক্ষতিগ্রস্ত মানুষের অভিযোগ, এক সপ্তাহ থেকে এই বন্যা চললেও এখনো পর্যন্ত তারা পাচ্ছেন না পর্যাপ্ত সরকারি সহায়তা। আব্দুল আহাদ, সময় সংবাদ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণে অস্বাভাবিকভাবে বেড়েছে মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি। এতে বাড়িঘর, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি উঠে পড়ায় মানবেতর জীবন যাপন করছেন কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 2 লক্ষাধিক মানুষ। বন্যা দুর্গত এলাকায় সরকারি ত্রাণ সহায়তা ঠিকমতো পৌঁছেনি বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় ছুটির দিন ছাড়া বছরের অন্যান্য সময় বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকলেও এখন তার উল্টো চিত্র। স্কুল ভবনে হাওরের পানি ঢুকে পড়ায় বন্ধ রয়েছে সব ধরনের ক্লাস পরীক্ষা। শুধু এই স্কুল ভবনটিই নয়, পানিতে তলিয়ে গেছে কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার রাস্তাঘাট সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বন্যা দুর্গতরা। উঠানো বুক পানি বা কাঠি হলো খমর পানি, বাথরুমও মানি যাওয়ার কোনো আশ্রয়ের জায়গা নেই। বাসার সামনে পানি, আমরা যাতায়াত করতে পারছি না। ব্যবসা প্রতিষ্ঠান খুব খারাপ, দোকানে যে 2 দিনের বন্ধ করে দিল, আশেপাশে 2-3 দোকান বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, আমরা সাধারণ মানুষ, চলা আমাদের জন্য খুবই কষ্ট। এদিকে বন্যা দুর্গতদের অনেকেই সরকারি ত্রাণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। আমরা কোনো কিছু পাইতেছি না, আমরা খুব কষ্টের মাঝে আছি। পানি বাড়ি হয়ে গিয়ে এর মাঝে যদি মনে করেন কোনো তো সাহায্য আমরা নিয়ে রায়, কিন্তু আমরা তো কিছু পাই না। গভর্নমেন্ট বলেন বা উপচেয়ারম্যান, মেম্বার, কেউর কোনো ধরনের কোনো খেয়াল নাই। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি সহ প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তারা। এখন পর্যন্ত যে ত্রাণ সামগ্রী আসছে সরকার থেকে পর্যাপ্ত পরিমাণ, যথেষ্ট পরিমাণ সাহায্য আসছে এবং আমরা সেইগুলো বিধি মোতাবেক বন্টন করছি। যে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা শুকনো খাবার পরিবেশন করছি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে। সাম্প্রতিক ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের 3 উপজেলার 20টি ইউনিয়নের 2 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সময় সংবাদ, মৌলভীবাজার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের 4 উপজেলার নদী তীরবর্তী অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। ডালিয়া পয়েন্টের তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাট সদর, হাতিবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার নদী তীরবর্তী অন্তত 20টি গ্রামে পানি ঢুকে পড়ে, তলিয়ে যায় ঘরবাড়ি, ফসলি ক্ষেত। এতে বিপাকে পড়েন সেখানকার মানুষ। সময় সংবাদে আরো থাকছে। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে জালকাঠির গ্রামে গ্রামে তৈরি হচ্ছে মাছ ধরার ফাঁদ। 30টি হাটে জমে উঠেছে বেচা বিক্রি। ফুলেল শ্রদ্ধা আর জঙ্গিবাদ নির্মূলের অঙ্গীকারে স্মরণ করা হলো গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হত্যাযজ্ঞে নিহতদের। গতকাল এ ঘটনার 1 বছর পূর্তিতে নিহতদের স্মরণে বিভিন্ন আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। নিরাপত্তার ঘেরাটোপের বিড়ম্বনা মেনে নিয়েই হোলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সপরিবারে এসেছিলেন অনেকে। এর মধ্যে কেউ কেউ ছিলেন নিহতদের সহকর্মী বা পারিবারিক বন্ধু। তবে কোনো সম্পর্কের তাগিদে নয়, অনেকে এসেছিলেন জঙ্গিবাদ বিরোধী লড়াইয়ের অংশ হিসেবে। তাই কারো কণ্ঠে এখনো স্বজন হারানোর বিষাদ, আবার কারো কণ্ঠে ঘুরে দাঁড়াবার প্রত্যয়। এরকম যেন কারো যেন সন্তান যেন হারায়নি, কারো যেন বোন, মা, ভয়টা এখনো আছে, বাট প্রত্যেকবারই আমরা সেই ভয় ক্রস করে যাচ্ছি। আমার দেশ এই টেররিস্ট দেশ না, আমি এতটুকুই বলবো। আর যাদের প্রাণ চলে গেছে তারা তো চলেই গেছে। শক্তি প্রয়োগ করে সাময়িকভাবে দমন করা যায়, কিন্তু নির্মূল করা যায় না। জঙ্গি মৌলবাদী সংগঠন যারা ঘৃণা ছড়াচ্ছে আমাদের সমাজে, বিদেশিদের বিরুদ্ধে, ভিন্ন ধর্মের বিরুদ্ধে, ভিন্ন মতের বিরুদ্ধে, ভিন্ন জীবনধারার বিরুদ্ধে, ভিন্ন মুক্ত চিন্তার মানুষের বিরুদ্ধে, এদেরকে নির্মূল করতে গেলে
আমাদের ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। নিহত 7 জাপানি নাগরিক স্মরণে শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রদূত। সঙ্গে ছিলেন জাইকার কান্ট্রি ডিরেক্টরও। ইতালির নিহত 9 নাগরিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির রাষ্ট্রদূত কিছুক্ষণ নীরবতা পালন করেন। আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক একদিকে জঙ্গিবাদ নির্মূলে জাতীয় ঐক্যের কথা বললেন, পাশাপাশি জানালেন জঙ্গিবাদের পৃষ্ঠপোষকরা ঐক্যে আসবে না। আমরা মনে করি এরা দুর্বল হয়েছে, ওরা কিন্তু নির্মূল হয়নি। এই অশুভ শক্তিকে মোকাবিলা করতে শুধুমাত্র ফোর্সের উপর নির্ভর করলে চলবে না। এই অশুভ শক্তি প্রতিরোধে শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে। যারা তাদের পৃষ্ঠপোষক তারা কোনোদিনও আসবে না, আমরা জানি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী হোলি আর্টিজানের নৃশংস ঘটনাকে রহস্যপূর্ণ বলে মন্তব্য করলেন। বাইরের বিভিন্ন সংগঠন বলছে এটা ISIS করছে, সরকার বলছে না এটা করছে না। এগুলোর মধ্যে দিয়ে যে রহস্য দানা বেঁধেছে, সেই রহস্য এবং কুঞ্জটিকা সরানোর দায়িত্ব হচ্ছে সরকারের। পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক জানালেন, বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় সব পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রতিভাত হতে না পারে, তার জন্য সমস্ত পদক্ষেপগুলো আমরা নিয়েছি। এদিকে বনানী কবরস্থানে নিহত ওসি সালাউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়েছে তার পরিবার ও বনানী থানা পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। হোলি আর্টিজান হামলাকারীদের মধ্যে 2 জন মারা গিয়েছিল বোমা বিস্ফোরণে, আর অন্যদের মৃত্যু হয় গুলিতে। গতকাল হামলাকারী 5 জঙ্গি ও 1 সন্দেহভাজনের ফরেনসিক রিপোর্ট দেওয়ার পর একথা জানান ঢাকা মেডিকেল ফরেনসিক বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ। এদিকে মামলার তদন্তের ক্ষেত্রে ফরেনসিক রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান হোলি আর্টিজান মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবিরের হাতে শনিবার দুপুরে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের পক্ষ থেকে হস্তান্তর করা হয় 5 জঙ্গি ও 1 সন্দেহভাজনের ফরেনসিক রিপোর্ট। 1 বছর সময় নিয়ে করা ফরেনসিক পরীক্ষায় গুরুত্ব দেওয়া হয় জঙ্গিরা হামলা চালানোর আগে শক্তিবর্ধক কোনো ওষুধ সেবন করেছিল কিনা। এছাড়া নিহতদের মাথার চুল, ভিসেরা নমুনা সহ আরো কয়েকটি আলামত পরীক্ষা করে দেওয়া হয় এই প্রতিবেদন। 2টা পাইছি আমরা বুম ব্লাস্ট, এবং তাদের শরীরে গুলিরও আঘাত ছিল, আর বাকি যে 4 জন ছিল সবাই শরীরে গুলির আঘাতের জন্য মারা গেছে। আমাদের যে নমুনাগুলো আছে আমরা আমাদের সিআইডি ল্যাবে পাঠাইছি। সিআইডি ল্যাব থেকে জানানো হয়েছে যে কোনো শক্তিবর্ধক কিছু ওরা সেবন করেন নাই। এর আগে গত 19 জুন দেওয়া হয়েছিল গুলশান হামলায় জঙ্গিদের হাতে নিহত 20 জনের ফরেনসিক প্রতিবেদন। চিকিৎসক বলছেন, নিহতদের মরদেহের সুরতহাল দেখে মনে হয়েছে নারীদের প্রতি বেশি আক্রোশ ছিল জঙ্গিদের। মহিলাদের উপর তাদের একটু খুব বেশি ছিল, এবং মহিলাদেরকে সবচেয়ে বেশি একটু আঘাত করছে। এদিকে মামলার তদন্তকারী সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে, ময়নাতদন্ত প্রতিবেদন এই মামলার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রথমত এই তদন্ত শেষ করতে পোস্টমর্টেম রিপোর্ট লাগবে। তো পোস্টমর্টেম রিপোর্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলার তদন্তে এখন। তো সেটি পেলে হয়তো এই মামলার তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো। তিনি আরো বলেন, নির্ভুল তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে আনার চেষ্টা করছেন তারা, আর এই কারণেই তদন্ত প্রতিবেদন জমা দিতে কিছুটা সময় লাগছে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও শান্তি সমাবেশ করেছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। গতকালের ওই সমাবেশ থেকে 1 জুলাইকে জঙ্গিবাদ প্রতিরোধ দিবস ঘোষণার দাবি জানানো হয়। জঙ্গিবাদ প্রতিরোধে সমাজের তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বক্তারা। কেটে গেছে 1 বছর, তবু শুকায়নি ক্ষত। যে ক্ষত পুরো জাতিকে করেছে শোকগ্রস্ত, করেছে লজ্জিত। তার স্মরণে আপামর জনতার এই সম্মিলিত প্রয়াস। গুলশানে হোলি আর্টিজানে নিহতদের স্মরণ ও জঙ্গিবাদ প্রতিরোধের দৃপ্ত শপথ নিতে করা হয় আলোক প্রজ্বলন। এর আগে শনিবার বিকেলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় গুলশানে জঙ্গি হামলায় নিহতদের। গানে গানে মঙ্গল আর সুপথের আহ্বানের মধ্য দিয়ে শুরু হয় সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত শান্তি সমাবেশ। ধর্মের নামে মানুষ হত্যা করা যাবে না, মানুষকে মানুষ ভাবতে হবে, মানুষকে মানুষের মর্যাদা দিতে হবে, মানুষকে আর অন্যায়ভাবে হত্যা করা যাবে না। 1 জুলাইকে জঙ্গিবাদ প্রতিরোধ দিবস হিসাবে যেন ঘোষণা করা হয় সারা দেশে।
সমাবেশে বক্তারা জঙ্গিবাদ প্রতিরোধে সন্তানদের মাঝে অসাম্প্রদায়িক মূল্যবোধ গড়ে তোলার আহ্বান জানান। যেখানে ধর্মের নামে মানুষের উপর অত্যাচার নির্যাতন নেমে আসবে, সেখানে সংস্কৃতি কর্মীরা প্রতিরোধ গড়ে তুলবে। সংস্কৃতি কর্মীরা সাম্প্রদায়িক শক্তির সাথে কখনো আপোষ করবে না। সরকার এবং জনগণ মিলেই এই কালো শক্তিকে, এই অপশক্তিকে, এই সাম্প্রদায়িক শক্তিকে, ধর্মান্ধ শক্তিকে আমরা চিরতরে যাতে বাংলাদেশের বুক থেকে মুছে দিতে পারি, সেই প্রতিজ্ঞাই আমাদের গ্রহণ করতে হবে। নিহতদের স্মরণে শাহবাগেও মোমবাতি প্রজ্বলন করেন প্রগতিশীল ছাত্র, শিক্ষক, নাগরিকবৃন্দ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। ঈদের টানা 5 দিনের ছুটিতে অন্তত 500 কোটি টাকা আয় করেছে পর্যটন শহর কক্সবাজারের ব্যবসায়ীরা। বর্ষা মৌসুমে এমন আয়ে পর্যটন ব্যবসায় চাঙ্গা ভাব ফিরেছে বলে মনে করেন তারা। এই অবস্থায় দারুণ খুশি ব্যবসায়ীরা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদের ছুটির সময়ে এমনই সমাগম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সৈকতের 6টি পয়েন্ট ছিল পর্যটকদের পদচারণায় মুখর। বর্ষা মৌসুমে পর্যটক শূন্যতার আশঙ্কা উড়িয়ে দিয়ে ঈদের ছুটিতে আনন্দ সময় পার করেন ভ্রমণ পিপাসুরা। 4 শতাধিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্ট সহ 2 শতাধিক রেস্তোরাঁয় ছিল না কোনো ফাঁকা জায়গা। যথেষ্ট পরিমাণ গেস্ট এসছে আমাদের এখানে। এই পরিমাণ গেস্ট পেয়ে আমরা যথেষ্ট পরিমাণে খুশি আছি। আমরা কিন্তু সন্তুষ্ট আমাদের রেসপন্স দেখে। প্রত্যেকটা বিমানই সোল্ড আউট। আমরা খুব কমই এখন টিকিট দিতে পারতেছি। সৈকত এলাকার বার্মিজ মার্কেটগুলোতেও ছিল পর্যটকদের উপচে পড়া ভিড়। বার্মিজ আচার, পোশাক, ঘর সাজানোর বিভিন্ন উপকরণের পাশাপাশি বেচাকেনায় সরগরম ছিল শুটকির দোকানেও। যেগুলো পর্যটক আসতেছে এগুলো মনে করেন আমরা বেচা বিক্রি করে সন্তুষ্ট হচ্ছি। রমজানে বেচা বিক্রি ছিল না, এখন 20-30 হাজার টাকা সেল হচ্ছে। রূপচাঁদা, লুটকা মাছ অনেক চলছে। আল্লাহর রহমতে আমরা বেচাকেনিতে অনেক সন্তুষ্ট। পর্যটকদের জন্য আরো সুযোগ সুবিধা বাড়ালে ঈদের সময়ে আয় 1000 কোটি টাকা ছাড়িয়ে যেত বলে জানান ব্যবসায়ী নেতারা। বিশেষ করে কক্সবাজারে রাত্রে পর্যটকদের চলাফেরা নির্বিঘ্ন করার জন্য ল এনফোর্সিং এজেন্সি থেকে অ্যামিউজমেন্টের কিছু ব্যবস্থা রাখতে হবে। এখন কিন্তু সারা বছরই পর্যটক আছে কক্সবাজার। বর্ষার সময় পর্যটকরা আরো অনেক বেশি পর্যটক কক্সবাজার আসে। আবহাওয়া স্বাভাবিক থাকলে কক্সবাজারে পর্যটক আসা অব্যাহত থাকবে বলে জানায় হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশন। এই আবহাওয়া যদি অনুকূলে থাকে, আশা করছি সামনের সপ্তাহ প্রচুর পরিমাণ পর্যটক এখানে আসবে। যারা ব্যবসায়ী আছেন সবাই আনন্দ মুখর অবস্থা আছে। হোটেল মালিকদের দেয়া তথ্য মতে গত বছর ঈদের 5 দিনে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের সংখ্যা 3 লাখ থাকলেও এবছর তা 5 লাখ ছাড়িয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। বর্ষা মৌসুমকে কেন্দ্র করে জালকাঠির গ্রামে গ্রামে মাছ ধরার ফাঁদ, চাই বুচনা তৈরি ধুম পড়েছে। চাহিদা বাড়তে থাকায় দিনরাত ব্যস্ত 3 শতাধিক পরিবারের নারী পুরুষ। এসব ফাঁদ বিক্রি হচ্ছে জেলার 30টি হাটে। প্রতি বছরের মতো এবারও ভালো বিক্রির আশা করছেন কারিগররা। জালকাঠি প্রতিনিধি পলাশ রায়ের পাঠানো তথ্য, ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আর কদিন পরই নদীনালা, খালবিলে নানা প্রজাতির দেশীয় মাছের উপস্থিতি বাড়বে। এই মাছ শিকারের জন্য জেলার গ্রামে গ্রামে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে মাছ ধরার ফাঁদ। পরিবারের নারী পুরুষ থেকে শুরু করে শিশুরাও এই কাজে ব্যস্ত। নানা আকার ও আঙ্গিকে তৈরি এই ফাঁদগুলোর রয়েছে বিভিন্ন নাম। কোনোটিকে বলা হয় চাই, কোনোটি বুচনা, কোনোটিকে গড়া কিংবা চরগড়া, আবার কোনোটির নাম খুচইন। বাস কিনে আনি 100 টাকা বা 110 টাকা, 120 টাকা। সাইডে ধরেন 2টা বা 3টা বুচনা বানাই। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 4 মাস আমরা এই চাই বুচনা বানাই। চিংড়ি মাছ পাওয়া যায়, তারপরে শিং মাছ পাওয়া যায়, বাইং মাছ পাওয়া যায়, ট্যাংরা মাছ পাওয়া যায়, পুঁটি মাছ। জ্যৈষ্ঠের মাঝামাঝি থেকেই সপ্তাহে অন্তত 2 দিন এসব ফাঁদ বিক্রি হচ্ছে শহরের টাউন হল সংলগ্ন সবচেয়ে বড় হাটে। একই সাথে নলছিটি, ষাটপাকিয়া, নাচনমহল সহ জেলার 30টি হাটে উঠতে শুরু করেছে চাই বুচনা। বৃষ্টি আইছে, এগুলো একটু বেশি চলবে। তাও 200 টাকা হয়েছে নর্মাল বাজার, আর উপরে আছে 280 টাকা। জালকাঠি শহরে আমরা 8টা হাট করি, আর টুকটাক বেচা কিনা ছোট বাজারে করি। তাতে এবছর তেমন সুবিধা না। যদি এদের পিছিয়ে কিছু লোন টোন দিত, তাদের 4 মাসের তাদের ব্যবসাটা আরো একটু স্বাবলম্বী হইতো। এদিকে মৌসুমী এই পেশাকে কুটির শিল্পে সমৃদ্ধ করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন ডিস্ট্রিক্ট কর্মকর্তা। চাই যারা তৈরি করে, এই পেশায় যারা নিয়োজিত আছেন তাদের জন্য আমাদের বিশেষ ব্যবস্থা রয়েছে। তাদের জন্য আমরা স্বল্প সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করে থাকি।
প্রতি বছর বর্ষা থেকে শীত পর্যন্ত এসব ফাঁদ বিক্রি হয় বিভিন্ন হাটবাজারে। সঠিক পরিসংখ্যান না থাকলেও জেলার সহস্রাধিক মানুষ এই মৌসুমী পেশায় জড়িত থেকে বছরের 4 মাস জীবিকা নির্বাহ করে। সময় সংবাদ, ঝালকাঠি। রাজধানীতে ছাদে বাগান করা বাধ্যতামূলক করতে চায় রাজুক। নগরবাসী ও পরিবেশবিদরা এই উদ্যোগকে স্বাগত জানালেও বাস্তবতা যাচাই না করে ঢালাওভাবে পদক্ষেপ না নেওয়ার আহ্বান তাদের। এক্ষেত্রে ছাদগুলোর সক্ষমতা ভবন মালিকের নাকি ভাড়াটিয়ার উপরে দায়িত্ব পড়বে সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা থাকা দরকার বলে মনে করেন তারা। আর রাজুক কর্তৃপক্ষ বলছে, নগর কর্তৃপক্ষ সহ সবার মতামত নিয়েই পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা সাজেদা বেগম অবসর সময় কাটানোর জন্য বাড়ির ছাদে বাগান করছেন প্রায় 10 বছর ধরে। তিনি জানালেন এ ধরনের বাগানের নানা উপকারিতার কথা। নিজেদের সময় কাটানোর জন্যও ভালো, ফলমূলও সঙ্গে পাওয়া যাচ্ছে, দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। শৌখিনতার বাইরে ঢাকা শহরে তেমন চোখে পড়ে না ছাদে বাগান কিংবা গাছ লাগানোর দৃশ্য। অথচ আবাসিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের লাখ লাখ ভবনের ছাদ খালি পড়ে আছে এই শহরে। নগরবাসী মনে করেন দূষণের নগরীর পরিবেশ ভালো রাখতে বেশ ভূমিকা রাখতে পারে ছাদ বাগান। যেহেতু একটা পরিকল্পনা রাজুক নিয়েছে, যদি বাধ্যবাধকতামূলক এটা দিয়ে দেয় যে প্রতিটা ভবনে অবশ্যই বাগান করতে হবে, সবুজায়ন করতে হবে, তাহলে আমরা উপকৃত হব। অন্য অংশীদাররা ছাদকে এরভাবে করার মতো দেয় না, স্কোপ দেয় না। বাড়িওয়ালার যে তার মনের মতো আগে বন্ধ বাগান করতে পারে না। পরিবেশবিদরা মনে করেন যৌথ মালিকানা ও বেশি সংখ্যক ভাড়াটিয়া আছে এমন ভবনের ক্ষেত্রে দায়িত্ব বন্টন ও রক্ষণাবেক্ষণের সমস্যা তৈরি হবে। অনেক ভবনের ছাদ বাণিজ্যিক কাজে ব্যবহার করার কারণে সেখানে বাগান করা অনেকটাই অসম্ভব। এছাড়া মাটি, সার ও জনবল সংকট তৈরি হওয়ার আশঙ্কাও রয়েছে। তবে রাজুক বলছে আপাতত পরিকল্পনা পর্যায়ে রয়েছেন তারা। বিল্ডিং এর কোনো ক্ষতি না করে সেই দিকে আমার বিবেচনা করতে হবে। বিল্ডিং এর ছাদটা ওইভাবেই তৈরি করা হয় যেন এখানে ছাদে বাগান করা যায়, এখানে বৃষ্টি পানি ধারণ করা যায়, এখানে সোলারের বসানো যায়। সবকিছু মিলাই একটা আপনার ব্যবস্থাপনা তৈরি করা দরকার। সেই তো করছি যে রুফটপ গার্ডেনের যে বিষয়টা এসছে, ছাদে তারা বাগান করতে পারে এবং আমাদের যে বিধানটি আছে আর কি, আমাদের ইমারত নির্মাণ বিধিমালা যে আছে, এটি আপডেট হচ্ছে। আমরা প্রয়োজনে এটির মধ্যে আমরা একটি বাধ্যবাধকতা আমরা রাখা যায় কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখছি। ইতোপূর্বে ঢাকা সিটি কর্পোরেশন ছাদে বাগান করলে শতকরা 10 ভাগ কর রেয়াতের ঘোষণা দেওয়ার পরও তেমন সাড়া মেলেনি। তাই জনগণকে উদ্বুদ্ধ করতে আরো কার্যকর প্রচারণা ও সুযোগ সৃষ্টির আহ্বান নগরবাসীর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। মালয়েশিয়ায় প্রথম দিনের অভিযানে 1035 জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। এর মধ্যে 515 জনই বাংলাদেশি। এছাড়া স্থানীয় 16 কর্মকর্তাকেও আটক করা হয়েছে। তাদের হুলু তেলেঙ্গানার জেলখানায় পাঠানো হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার বেলা 12টা পর্যন্ত দেশব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ই-কার্ড নিবন্ধনের সবশেষ বেঁধে দেওয়ার সময় 30 জুন শেষ হওয়ার পরই অভিযান চালায় মালয়েশীয় ইমিগ্রেশন মহাপরিচালক জানান, অবৈধ শ্রমিকদের আটক করতে এই ধরনের অভিযান প্রতিদিন অব্যাহত থাকবে। এদিকে ই-কার্ড নিবন্ধনের প্রক্রিয়া সহজীকরণ এবং 2018 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর জন্য আবেদন করেছে দ্য মাস্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন মালয়েশিয়া। যারা ই কাট করছে তাদেরও মনে করো অনেক লোক ধরে নিয়ে গেছে। এখন আমাদেরও তো ম্যাচ শেষের পথে। এখন এই কয়েকদিনকে মধ্যে অনেকে লোকে অপরাধী দিতেছে। এখন বর্তমানে আমরা কি করব তা কোনো মধ্যে বুঝতে পারতেছি না। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। সো আমি বাংলাদেশ সরকারকে বিনীতভাবে অনুরোধ করব, প্লিজ একটু যেন এই দেশের সরকারের সাথে যেভাবে হোক এটা ফোনে করা হোক, যেভাবে আলাপ আলোচনা করে আমাদের জন্য কিছু করার জন্য। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের আরকানসাসের একটি নৈশ ক্লাবে গোলাগুলির ঘটনায় 28 জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় সময় শনিবার রাতে লিটল রক নামের ওই নৈশ ক্লাবে এলো পাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কে বা কারা গুলি চালিয়েছে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গুলির শব্দে হুড়োহুড়ি করে বেরিয়ে আসতে গিয়ে আহত হন অনেকে। ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে, তবে এটি কোনো সন্ত্রাসী হামলা নয় বলে ধারণা পুলিশের। ক্রিকেটের খবর। 5টি ওয়ানডে ও একটি 3 দিনের ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া গেল বিসিবির হাই পারফরম্যান্স দল। গত রাত 11:15টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে 16 সদস্যের বাংলাদেশি এইচপি দল। আবারও জাতীয় দলে ফিরতে সফরটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা।
একটি বিকল্প জাতীয় দলের খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে হাই পারফরম্যান্স দল গড়েছে বিসিবি। ভবিষ্যৎ সাকিব মাশরাফিদের দক্ষ উত্তরসূরি গড়ে তুলতে এবার এইচপি দলকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়। ভিন্ন কন্ডিশন আর উইকেটের সাথে মানিয়ে একটি সমৃদ্ধ পাইপলাইন তৈরি করাই মূল লক্ষ্য এই সফরের, যেন জাতীয় দলে এসে নিজেদের মানিয়ে নিতে পারেন আন্তর্জাতিক পরিসরে। তাই এই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে প্রস্তুত ক্রিকেটাররা। এর আগেও অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা রয়েছে ব্যাটসম্যান এনামুল হক বিজয়ের। জাতীয় দলে একটা সময় ছিলেন নির্ভরতার প্রতীক হয়ে, কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন দল থেকে। ফিট হয়ে নিজের প্রমাণ দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। তাই এই সফরে ভালো করে ফিরে পেতে চান জাতীয় দলের জায়গাটা। ওয়ার্ল্ড কাপে ভালো কিছু হয়নি, ইনজুরি নিয়ে ব্যাক করলাম। তার আগের ওয়ার্ল্ড কাপটা খুব ভালো গেছে আন্ডার-19। এখনো দেখি কেমন যায়, বাট অবশ্যই আশাবাদী ভালো কিছু করব। সবাই বেশ আত্মবিশ্বাসী আমার প্রতি, এই জন্য এইচপি ট্যুরে পাঠাচ্ছে। তো আমার কাছে মনে হয় তাদের আশাটা পূরণ করা এটা একটা মূল লক্ষ্য থাকবে। সিমিং আর বাউন্সি কন্ডিশনে খেলবেন এবার, তাই পেসার আবু হায়দার রনির মাঝে কাজ করছে একটু বাড়তি রোমাঞ্চ। এখানে হয়তো বাউন্সটা বেশি থাকে, তারপরে সুইংটা একটু বেশি থাকে। আমরা নর্মালি যেসব উইকেটে বোলিং করি, বাংলাদেশের উইকেটে এখানে লেস বাউন্স থাকে, মানে ব্যাটিং সহায়ক উইকেট হয়। ওইখানে হয়তো আমরা একটু অ্যাডভান্টেজ পাবো। তো এটা আমাদের পেস বোলারদের জন্য খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। অস্ট্রেলিয়ার উইকেটে নিজেদের প্রমাণ করতে বড় চ্যালেঞ্জ নিতে হবে স্পিনারদের। তাই লেগ স্পিনার জোবায়ের হোসেন লিখন মনোযোগী নিজের লাইন লেন্থ নিয়ে। কন্ডিশন যেমনই থাক, ভালো জায়গায় বোলিং করাটা ইম্পর্টেন্ট। লাস্ট ট্যুর করছিলাম সাউথ আফ্রিকাতে এই টিমের হয়ে, তো এখানে আল্লাহর মতো ভালো হয়েছে। তো চেষ্টা থাকবে যে এখানেও ভালো কিছু করা। প্রধান কোচ সাইমন হেলমটের সাথে সফরে থাকছেন আরও 3 কোচিং স্টাফ। সফরকে সামনে রেখে প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে অনুশীলন করেছে বিসিবির এইচপি দল। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভারত ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। 5 ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ভারত। সিরিজে 2-0 গিয়ে তারা। এই ম্যাচ জিততেই সিরিজ নিশ্চিত হবে টিম ইন্ডিয়ার। অ্যান্টিগুয়া ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। সিরিজের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল, তবে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়দের 105 রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত, যার ধারাবাহিকতা রেখে তৃতীয় ওয়ানডেতেও জয় তুলে নেয় কোহলি বাহিনী। ওপেনার অজিঙ্ক্য রাহানে আছেন দারুণ ছন্দে, এছাড়া বল হাতে দুটি ছড়াচ্ছেন অশ্বিনরা। অন্যদিকে টানা হারে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ ইতিমধ্যেই তারা খুঁয়েছে সিরিজ জয়ের সম্ভাবনা। তাই অন্তত সিরিজ ড্র করতে হলে জয়ের বিকল্প নেই ক্যারিবিয়ানদের। তবে তাদের দুশ্চিন্তা ব্যাটসম্যানদের বাজে ফর্ম নিয়ে। র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দলের বিপক্ষে 2012 সালের পর আর কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কনফেডারেশনস কাপ ফুটবলের খবর। ফাইনালের মঞ্চ, টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ, যেখানে মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব ফুটবলে যাদের একচ্ছত্র আধিপত্য, সেই লাতিন আমেরিকা ও ইউরোপের 2 মহাদেশীয় পরাশক্তি জার্মানি ও চিলি। এবার আসরের গ্রুপ পর্বেই দেখা হয়েছিল 2 দলের, যে ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে 2 দলই। রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 12টায়। নামে ধারে ভারে অতটা জৌলসময় না হলেও মানের বিচারে কনফেডারেশনস কাপের আসর কিন্তু বিশ্বকাপের যে কোনো অংশে কম নয়। সেই টুর্নামেন্টেরই 10ম আসরের ফাইনালের মঞ্চ হতে প্রস্তুত রাশিয়ার আগামী বিশ্বকাপের জন্য সবচেয়ে আকর্ষণীয় ভেন্যু হতে যাওয়া সেন্ট পিটারবুর্গ স্টেডিয়াম, যেখানে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সামনে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন চিলি। টুর্নামেন্টের গ্রুপ পর্বে যারা একবার সেরে নিয়েছে নিজেদের সাক্ষাৎ পর্ব, নিজেদের শক্তির সাম্যতা প্রমাণ করে অমীমাংসিত ড্র নিয়েই সেবার মাঠ ছেড়েছিল 2 দল। পুরনো হিসেব শেষ, এবার নতুন করে ইতিহাস লেখার পালা। নামে জার্মানি হলেও একেবারে আনকোরা তরুণ ও অনভিজ্ঞ দল নিয়েই পুরো টুর্নামেন্টে ছড়ি ঘুরিয়েছে কোচ জোয়াকিম লোর শিষ্যরা। আসর শুরুর আগে স্কোয়াডের চেহারা দেখে সমালোচকরা হয়তো তাদের গোনাতেই রাখেননি। সেই ডায়মন্ড শাফটরাই প্রমাণ করেছে ড্রাক্সেলার, ওয়ার্নার, গোরেৎজাকা, স্টিন্ডেলরা আগামীর মুলার, লাম কিংবা শোয়ানস্টাইগার হতে প্রস্তুত। কনফেডারেশনস কাপের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য 2005 সালে তৃতীয় হওয়া। তবে তাদের শোকেসে কিন্তু রয়েছে 3টি ইউরো ও 4টি বিশ্বকাপের শিরোপা। মুস্তাফি, স্টেগানদের এই দলটি ফাইনালের আগে তাই যথেষ্ট আত্মবিশ্বাসী। অন্যদিকে লাতিন আমেরিকার ফুটবল সিংহাসনে বসা চিলিয়ানরা এবার বিশ্ব ফুটবলের মুকুট পড়তে প্রস্তুত। টানা 2বার কোপা আমেরিকার শিরোপা জিতে নিয়ে নিজেদের ফুটবলীয় প্রতিপত্তির জানান ইতোমধ্যেই দিয়ে দিয়েছে তারা। আর এবারের টুর্নামেন্টের বাকি সব ম্যাচ বাদ দিয়ে শুধু সেমিফাইনালের দিকে তাকালেই বোঝা যাবে জার্মানদের প্রতিপক্ষ চিলির শক্তিমত্তা। এক ব্রাভোময় পারফরমেন্স পুরো দলকেই জুগিয়েছে শিরোপা জয়ের আত্মবিশ্বাস।
তবে চিলি সেই স্বপ্নযাত্রায় হিংসে করতে পারে জার্মানদের সঙ্গে তাদের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। 8 দেখায় মাত্র 2টি জয় রয়েছে তাদের, যেখানে 5 বারই আবার জুটেছে হারের তিক্ততা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আমদানি শুল্ক কমানোয় চালের বাজারে ফিরতে শুরু করেছে স্থিরতা। দাম কমেছে পাইকারি বাজারে। মিয়ানমার ও ভারতে বুকিং রেট বাড়ানোর অভিযোগ ব্যবসায়ীদের। সিলেটে কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপরে 6 উপজেলায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের 3 উপজেলায় পানিবন্দী 2 লক্ষাধিক মানুষ। নির্বাচনকালীন সরকার নয় বরং অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের দিকে দৃষ্টি কমিশনের। আস্থা অর্জনে মাঠ পর্যায়ে কাজ করার তাগিদ বিশেষজ্ঞের। দেশে বাড়ছে না বেসরকারি বিনিয়োগ, অলস টাকা পড়ে আছে ব্যাংকে। নতুন উদ্যোগে গ্যাস বিদ্যুৎ সমস্যায় বড় বাধা বলছেন ব্যবসায়ীরা। এবং পূর্ব লন্ডনে এক বাংলাদেশি নারী ও শিশুর উপর হামলাকারী আটক। বাঙালি কমিউনিটিতে আতঙ্ক। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।